আসসালামাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পড়ব দ্য রাইজ অফ ইংলিশ থেকে, ট্যারি এগলটনের হোয়াট আর দ্য এগলটনস ভিউ অন রোম্যান্টিসিজম। এগলটন আমাদের রাইটার। এই রাইটারের মতে বা ওনার দৃষ্টিভঙ্গি কেমন ছিল রোম্যান্টিসিজমের উপরে। রোম্যান্টিসিজম কি? রোম্যান্টিসিজম মানে যে সময়ে উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই সমস্ত রাইটাররা, এস.টি. কলরিজ, এই সমস্ত রাইটাররা প্রকৃতি নিয়ে, মানুষের আবেগ নিয়ে, ইমোশন নিয়ে, ক্রিয়েটিভিটি নিয়ে লেখালেখি করত। এই যে সময়টা, এই রোম্যান্টিক এজ, এটার প্রতি আমাদের রাইটার ট্যারি এগলটনের দৃষ্টিভঙ্গি কী ছিল বা মতামত কী ছিল, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। সংক্ষেপে আমরা এই ভিডিওতে একটু বাংলায় আনসারটিকে জানবো। এছাড়াও আমাদের পেইড কোর্সের মধ্যে এই ভিডিওটি বা এই প্রশ্নটি একদম হ্যান্ড নোট দেওয়া সহ, হ্যান্ড নোট থেকে লাইন বাই লাইন অর্থ সহ খুব চমৎকার করে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমরা শুধুমাত্র একটু বাংলাতে বিষয়টি জানবো। পুরো প্রশ্নটি আপনার মাথায় ঢুকে যাবে এই ভিডিওটি দেখলেই। তারপর আমি বলবো যে আমাদের কোর্সের মধ্যে থেকে যে লাইন বাই লাইন এক্সপ্লেন করা আছে সেটা আপনারা একটু দেখবেন। আর পেইড কোর্স নিতে চাইলে জাস্ট ডিসক্রিপশনটা চেক করবেন, ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো লাস্ট আরেকবার প্রশ্নটি হচ্ছে রোম্যান্টিসিজমের প্রতি ট্যারি এগলটনের দৃষ্টিভঙ্গি কী বা ওনার মতামত, দৃশ্যটা কী ছিল। দেখুন, একদম শুরুতে ইন্ট্রোডাকশনে আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে ট্যারি এগলটন। উনি একটা বই, যে বইটা আমাদের রাইজ অফ ইংলিশ, এই বইয়ে অনেক কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। তার মধ্যে একটা বিষয় নিয়ে কথা বলেছেন, সেটা হচ্ছে রোম্যান্টিসিজম, যেটা 17-18 শতকের একটা সময়। এবং এই রোম্যান্টিসিজমে লেখকরা কী নিয়ে গুরুত্ব দিত? তারা শুধুমাত্র বেশি গুরুত্ব দিত ফিলিংস অ্যান্ড ইমোশনস নিয়ে, মানুষের অনুভূতি এবং আবেগ নিয়ে এবং ক্রিয়েটিভিটি নিয়ে। এর আগে যত রাইটাররা ছিল তারা শুধুমাত্র লজিক অ্যান্ড রিজন নিয়ে লেখালেখি করত। কিন্তু এই লজিক অ্যান্ড রিজন থেকে লেখালেখির বাইরে চলে আসে কারা? আমাদের রোম্যান্টিক রাইটাররা। সেটাই আমাদের ট্যারি এগলটন তার বইয়ে লিখেছেন যে এই সময়টা সম্পূর্ণই আলাদা। ঠিক আছে, কারণ যারা ট্যারি এগলটনের সামারি দেখেছেন রাইজ অফ ইংলিশ, এটা আমি বলেছি যে ট্যারি এগলটনের মতে রোম্যান্টিক এজের আগের যে লিটারেচারটা, ওটাকে উনি খুব একটা গুরুত্ব দেয় নাই। বলছে যে ওই সময়ে সাহিত্যে সেরকম মূল্যবান কিছু ছিল না, বরং রোম্যান্টিক এজ থেকেই মূল্যবান সাহিত্য আমরা পেতে শুরু করি। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনের পরে আমরা যে মেইন বডিগুলো লিখেছি। আর আরেকটি কথা, ইন্ট্রোডাকশনে যেই ওয়ার্ডগুলো কিন্তু খাতায় লেখা যাবে না এই প্রশ্নের ক্ষেত্রে, সরাসরি আমরা প্যারা আকারে এভাবে লিখব। ঠিক আছে, মেইন বডি শব্দটাও লেখা যাবে না, আপনাদের বোঝার উদ্দেশ্যে আমি জাস্ট লিখেছি। ডিউরিং রোম্যান্টিক পিরিয়ড বা রোম্যান্টিক সময়ে মানুষ 3 ধরনের দৃষ্টিভঙ্গি আমরা এখানে পাই। প্রথমটা হচ্ছে মানুষ বা রাইটাররা, রোম্যান্টিক পিরিয়ডের রাইটাররা কী করা শুরু করে? রাইটার এবং থিঙ্কাররা মানুষের পিপল কিভাবে থিঙ্ক করে, চিন্তা করে, তারা কিভাবে কল্পনা করে, এটা নিয়ে কিউরিয়াস হয়ে যায় এবং সেটার উপরে তারা লেখালেখি শুরু করে। তারা আরও গুরুত্ব দেওয়া শুরু করে দেয় কিসের উপরে? ইমোশন এবং ক্রিয়েটিভিটির উপরে। তারা ওই লজিক এবং রিজনের উপরে গুরুত্ব দেয় না তাদের আগেকার সব রাইটারদের মতো। বরং আগেকার রাইটাররা আরও কী করতো? আগেকার রাইটাররা প্রাচীনকালের সেই স্ট্রিক্ট রুলসগুলো ফলো করতো। কাদের রুলস? উইলিয়াম শেক্সপিয়ারের রুলস, অ্যারিস্টটলের রুলস, ওইগুলো ফলো করতো। কিন্তু আমরা দেখতে পারি যে রোম্যান্টিক এজে এসে এই সমস্ত রুলস তারা আর ফলো করে না। তারা নিজেদের মতো করে গ্রাম বাংলা, গ্রামীণ মানুষ, তাদের আবেগ, ইমোশন, এগুলো নিয়ে লেখালেখি শুরু করে। তো এটাকে বলা হয় একটা বড় ধরনের শিফট। ইটস এ বিগ শিফট ফ্রম দ্য বিফোর। আগেকার থেকে বড় ধরনের একটা পরিবর্তন চলে আসে রোম্যান্টিক এজে। এটা হচ্ছে আমাদের প্রথম দৃষ্টিভঙ্গি লেখকের। পরের যে পয়েন্টটি, দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে এই সময়ে সমাজের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন ঘটছিল, যেটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের ফলে দিন দিন পরিবেশ নোংরা হতে থাকে, করাপ্টেড হতে থাকে, তারপর মানুষ ধনী হতে থাকে, শহরগুলো বড় হতে থাকে, আর কি হতে থাকে? চোখের সামনে আমাদের সোসাইটি এবং এনভায়রনমেন্টটা পলিউশন হতে থাকে। এই সময় আমাদের লেখকরা কী করে? তখন তারা আরও বেশি করে ঝুঁকে পড়ে গ্রাম বাংলার মানুষকে, গ্রাম বাংলার প্রকৃতি, গ্রাম বাংলার সৌন্দর্যকে নিয়ে লেখার চিন্তা করে। ঠিক আছে, তারা দেখা যায় যে এই যে নদী, নদী নালা, কী বলে আর গাছগাছালি, এগুলো যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিজমের কারণে, শহর যত বাড়বে এটা হবেই। তারা এই বিষয়গুলো নিয়ে আরও লিখতে থাকে এবং আরও একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে এই ক্ষতিকর বিষয়গুলো মানুষের জীবনে কতটা ইফেক্ট ফেলেছে সেটা নিয়েও লেখালেখি শুরু করে দেয় রোম্যান্টিক এজে। রোম্যান্টিক এজের বইগুলো আমরা এরকম পাই। আরেকটা বড় আইডিয়া রোম্যান্টিসিজমের ব্যাপারে আমাদের লেখক দিয়েছেন ট্যারি এগলটন, সেটা হচ্ছে যে রোম্যান্টিক এজটার মধ্যে একটা ভিন্ন জিনিস ছিল, সেটাকে বলা হচ্ছে সাবলাইম বা সাবলাইমিটি। সাবলাইমের বাংলা শব্দ অর্থ দিলে হবে না, সাবলাইম আমাদের ফিল করতে হবে। সাবলাইম বলতে বোঝায় কোনো একটা জিনিস অনেক উচ্চ, অনেক স্বর্গীয়, চাঁদের চাইতে উচ্চ, এরকম বোঝায়। এটা একটা বড় ধরনের ওয়ার্ড। ঠিক আছে, তো লেখকরা তৎকালীন সময়ে
যে লেখালেখিগুলো করতেন তারা চেষ্টা করতেন সেই লেখালেখির মধ্যে পাওয়ার অফ নেচার বা প্রকৃতির ক্ষমতাটাকে সামনে নিয়ে আসার জন্য। তখনকার রোমান্টিক রাইটাররা দেখতেন যে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে লেখালেখি করতেন, প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিতেন, মানুষের অনুভূতি, ভালোবাসা এগুলো নিয়ে লিখতেন। এবং আরেকটা যে কাজ করতেন সেটা হচ্ছে এই সৌন্দর্য বর্ণনা দেওয়ার মাধ্যমে মানুষকে ইন্সপায়ার করার চেষ্টা করতেন, প্রকৃতির মাধ্যমে মানুষকে ইন্সপায়ারেশন দেওয়ার চেষ্টা করতেন। একই সাথে প্রকৃতির যে একটা ক্ষমতা সেটা দেখাতেন। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বড় ধরনের ডায়লগ ছিল যে নেচার চাইলে প্রকৃতি বা নেচার তোমাকে হিল করতে পারে, ইট হ্যাজ দ্য পাওয়ার অফ হিলিং। হিলিং মানে কি জানেন? আরোগ্য করা, সুস্থ করে তোলা। লাস্ট যে পয়েন্ট রোম্যান্টিসিজমের সেটা হচ্ছে আর্টেরও পরিবর্তন হয়, লিটারেচারের তো পরিবর্তন হয়, আর্ট অ্যান্ড থিঙ্কিংয়েরও পরিবর্তন হয়, মানুষের চিন্তাভাবনার পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। কে বলেছে এই কথাগুলো? এই কথাগুলো আমাদের মহাক্রিটিক ট্যারি এগলটন বলেছে। তিনি বলেছেন যে নতুন উপায়ে যখন পেইন্টিং, ল্যান্ডস্কেপ এইগুলোর মাধ্যমে প্রকৃতিকে দেখানো শুরু হয় তখন এইগুলো মানুষের মনের মধ্যে গেঁথে যেতে শুরু করে দেয়। কিছু বিখ্যাত রাইটার যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, উইলিয়াম ব্লেক, এরা তখন এই রোমান্টিক এজে যে লেখালেখিগুলো করেছেন সেই লেখাগুলো এতটাই চমৎকার ছিল যে তখন তো এগুলো বিখ্যাত ছিল, আজকের দিনেও সেগুলো বিখ্যাত, আজকের দিনেও সেগুলোকে সেলিব্রেট করা হয়। কেন? কারণ ওই লেখালেখির বিষয়বস্তু ছিল হচ্ছে নেচার, প্রকৃতি, মানুষের ইমোশন, মানুষের আবেগ, এগুলো। কনক্লুশনে গিয়ে হচ্ছে আমরা পুরো বিষয়টাকে আবারও লিখেছি সংক্ষেপে যে রোম্যান্টিক এজটা বা রোম্যান্টিসিজমটা ইংরেজি সাহিত্যের অন্যান্য সময়ের থেকে সম্পূর্ণই আলাদা। কারণ এটা আগেকার দিনের একদম রুলস, নিয়ম কারণ সব কিছুকে ভেঙে নতুন স্টাইলে লেখালেখি শুরু করে, নতুন এক ধরনের সাহিত্য, নতুন এক ধরনের দুনিয়া আমরা পাওয়া শুরু করি। ঠিক আছে? আর এই কারণেই এই সময়টাকে সম্পূর্ণ আলাদাভাবে দেখেছেন আমাদের রাইটার ট্যারি এগলটন। আর এই সময়টাকে আমরা নিজেরাও ফিল করার চেষ্টা করবো, এরকম কয়েকটা লাইন দিয়ে হচ্ছে শেষ করে দিলাম। আরেকটা লাইন দেওয়া যায় যে রোম্যান্টিক এজ আগেও বিখ্যাত ছিল, আগেও ফেমাস ছিল, মানুষ পছন্দ করতো, আজকের দিনে আমাদের জীবনেও রোম্যান্টিক এজের গুরুত্ব আছে, ওই লেখাগুলো আমাদের আজকেও ভালো লাগে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন উত্তর। তো এই ক্লাসটি মূলত ফ্রি ক্লাস, তবে আমাদের কোর্সের মধ্যেও ফ্রি ক্লাসগুলো আমি দিয়ে দিব। তবে কোর্সের বিশেষত্ব হচ্ছে কোর্সের মধ্যে এক্সট্রা কিছু পেইড সুন্দর ক্লাস থাকে। তো আপনাদের কোর্সের সমস্ত ক্লাস একত্রে পেতে চাইলে আপনাদের পেইড কোর্সগুলো নিয়ে নিতে হবে। ডিসক্রিপশনটা চেক করবেন, এক এক করে সব ক্লাসগুলো এভাবে আপলোড করে দেওয়া হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।